ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। ভারতের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি বিশ্লেষণ করতে গেলে যে প্রশ্নটি অবধারিতভাবে আসে যে ভারতকে কি একটা যুক্তরাষ্ট্র বলা যাবে কি যাবে না, অর্থাৎ ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র না এককেন্দ্রিক রাষ্ট্র। বিভিন্ন সংবিধান বিশারদ এ বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন। ভারতের সংবিধান বিশ্লেষণ করে কেউ কেউ বলেছেন যে ভারত একটি এককেন্দ্রিক রাষ্ট্র, আবার কেউ কেউ বলেছেন যে ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র, আবার কেউ বলেছেন যে ভারতবর্ষ একটি এককেন্দ্রিকতার প্রতি ঝোঁক বিশিষ্ট যুক্তরাষ্ট্র, কেউ কেউ আবার বলেছেন যে ভারত একটা আধা যুক্তরাষ্ট্র, আবার অনেকেই বলেছেন যে ভারতবর্ষ একটি সমবায়িক যুক্তরাষ্ট্র। তো যাই হোক, এইসব আলোচনাগুলো আসবো একে একে। সংবিধানটাও বিশ্লেষণ করে দেখবো আমরা যে সত্যি ভারতকে একটা যুক্তরাষ্ট্র বলা যাবে কি যাবে না, বা যুক্তরাষ্ট্র হলো এর মধ্যে এককেন্দ্রিকতার প্রতি ঝোঁক কতটা বেশি আছে। ভারতবর্ষের সংবিধান যদি আমরা দেখি তাহলে দেখব যে ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র বলে উল্লেখ করা হয়নি। ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র বলে বর্ণনা করার পরিবর্তে ভারতকে বলা হয়েছে যে রাজ্য সমূহের একটি সংঘ। সংবিধানের 1 ধারায় অর্থাৎ আর্টিকেল 1 ক্লজ 1-এ পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ ফেডারেশন এই কথাটা ব্যবহার করা হলো না, বা ফেডারেল কথাটা ব্যবহার করা হলো না। তার পরিবর্তে কোন কথাটি ব্যবহার করা হলো না, ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ রাজ্য সমূহের সংঘ। তাহলে কেন ফেডারেল কথাটা ব্যবহার করা হলো না, যুক্তরাষ্ট্র কথাটি ব্যবহার করা হলো না কেন, তার পরিবর্তে কেন রাজ্য সমূহের সংঘ এই কথাটি ব্যবহার করা হলো? এই প্রসঙ্গে কিন্তু গণপরিষদে ব্যাখ্যা দিয়েছিলেন ডক্টর আম্বেদকর। ডক্টর আম্বেদকর যে যুক্তি দিয়েছিলেন, মূলত দুটি যুক্তির অবতারণা তিনি করেছিলেন। প্রথমত হচ্ছে কি না, ভারত যে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র রাজ্যগুলির চুক্তির ফলে সৃষ্টি হয়নি। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র কি হয়েছিল না, রাজ্যগুলো 15টি রাজ্য ফিলাডেলফিয়া সম্মেলনে একত্রিত হয়ে তারা চুক্তিবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র গঠন করেছিল। ভারতবর্ষের ক্ষেত্রে সেরকম কিছু হয়নি। দ্বিতীয় যুক্তি কী ছিল না, দ্বিতীয় যুক্তি হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার অধিকার রাজ্যগুলোকে কিন্তু ভারতে দেওয়া হয়নি, যেটা কিন্তু সোভিয়েত রাশিয়া, প্রাক্তন সোভিয়েত রাশিয়ার যে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রে কিন্তু এটা ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে 90 সালে কি 1990-এ রাশিয়া ভেঙে গেল এবং 15টি স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো, এবং এখন তারা একটা সহযোগিতামূলক একটা সম্পর্ক রেখেছে CIS বলে, অর্থাৎ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। অর্থাৎ সেখানে রাজ্যগুলোকে ছেড়ে যাওয়ার অধিকার, যুক্তরাষ্ট্র থেকে রাজ্যগুলোকে বেরিয়ে যাওয়ার অধিকার কিন্তু দেওয়া ছিল সংবিধানে। ভারতবর্ষ এই দুটো থেকেই বিরত থাকার জন্যেই কিন্তু কী করেছিলেন না, যুক্তরাষ্ট্র কথাটা কিন্তু ব্যবহার করেননি, তার পরিবর্তে কথাটি ব্যবহার করেছিল যেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। এখন প্রশ্ন হলো যে ভারতবর্ষ যে যুক্তরাষ্ট্র, এটা যদি আমরা বলি ভারত যুক্তরাষ্ট্র, তাহলে কি দেখবো না, যুক্তরাষ্ট্রের কতগুলো সাধারণ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো ভারতবর্ষের ক্ষেত্রে আছে কি নেই। সেগুলি কি না, যুক্তরাষ্ট্রে প্রথমে কি হবে না, দু ধরনের সরকার থাকবে, অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তাহলে ভারতের ক্ষেত্রে আছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ সারা ভারতবর্ষের একদম সর্বোচ্চ স্তরে যে শাসন ক্ষমতা, সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই সরকার নেতৃত্ব হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ, অর্থাৎ প্রধানমন্ত্রী বলতে গেলে কি না সরকারের প্রধান। আর প্রত্যেক রাজ্যে সেরকম স্বাধীন একটা করে রাজ্য সরকারও আছে, যার নেতৃত্ব আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ, অর্থাৎ মুখ্যমন্ত্রী এখানে প্রধান। তারপরে কি না, যুক্তরাষ্ট্র হতে গেলে অবশ্যই কি থাকতে হবে না, দুটো যে সরকার, অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুই ধরনের সরকারের মধ্যে কি থাকতে হবে না, ক্ষমতার বিভাজন থাকতে হবে। অর্থাৎ ক্ষমতা ঠিক করে ভাগ করে দেওয়া থাকবে, কে কতটা ক্ষমতা ভোগ করবে, কোন ক্ষেত্রে কার কতটা ক্ষমতা। ভারতবর্ষের ক্ষেত্রেও সেই ক্ষমতার বিভাজন আছে, সংবিধান অনুযায়ী সেই ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে।
তাহলে সংবিধান অনুযায়ী ক্ষমতা ভাগ করে দিতে গেলে কি করতে হবে না, একটা লিখিত সংবিধান থাকতে হবে। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রেও একটা লিখিত সংবিধান আছে, রিটিন কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের মাধ্যমে কেন্দ্র সরকার কোন কোন ক্ষেত্রে আইন প্রণয়ন করবে, বা প্রশাসনিক ক্ষেত্রে কী কী ক্ষমতা ভোগ করবে, আর্থিক ক্ষেত্রে কী কী ক্ষমতা ভোগ করবে, সেগুলো যেমন বলে দেওয়া হয়েছে, তেমনি রাজ্যগুলোরও এই ব্যাপারে সব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি না, সংবিধানের প্রাধান্য থাকবে, অর্থাৎ সব ক্ষেত্রে সংবিধানকে একটা মৌলিক আইন হিসাবে ধরে নিতে হবে। ক্ষমতাগুলো যে আমি ভোগ করছি, যে ক্ষমতাগুলো, সেই ক্ষমতাগুলো কেউ অযথা যাতে কারোর উপর হস্তক্ষেপ না করতে পারে, সেহেতু প্রত্যেক সরকারে, কেন্দ্রে এবং রাজ্য সরকারি উভয়েরই দায়িত্ব হচ্ছে সংবিধানকে মেনে চলা, অর্থাৎ সংবিধানের প্রাধান্যটাকে স্বীকার করে নেওয়া। সংবিধানের প্রাধান্যকে স্বীকার করে নিয়েই কিন্তু কি এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু যুক্তরাষ্ট্র টিকে থাকবে। ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু সংবিধানের প্রাধান্য আমরা সর্বক্ষেত্রে দেখতে পাই। নেক্সট হচ্ছে কি না, এটা যুক্তরাষ্ট্রীয় আদালত থাকবে, যুক্তরাষ্ট্রীয় নিরপেক্ষ আদালত। ভারতবর্ষের ক্ষেত্রেও একটা যুক্তরাষ্ট্রীয় নিরপেক্ষ আদালত আছে, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কেন্দ্রের সাথে রাজ্য সরকারগুলোর, বা রাজ্য সরকারের সাথে রাজ্য সরকারের কোনো বিরোধগুলো মীমাংসার জন্য কি হয় না, একটা যুক্তরাষ্ট্রীয় নিরপেক্ষ আদালতের প্রয়োজন হয়। সুতরাং ভারতের ক্ষেত্রেও কি যুক্তরাষ্ট্রীয় নিরপেক্ষ আদালত হিসাবে সুপ্রিম কোর্ট আছে। এবং সুপ্রিম কোর্ট যখন সংবিধানকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয় বা বিরোধ সৃষ্টি হয়, তখন কিন্তু তার ব্যাখ্যা দেন আমাদের সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট আছে। নেক্সট হচ্ছে কি না, যুক্তরাষ্ট্রে সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয়, অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, লোকসভা এবং রাজ্যসভা। তাহলে লোকসভার ক্ষেত্রে কি, রাজ্যসভাগুলো হচ্ছে, রাজ্যসভা কি না, রাজ্যসভায় রাজ্যের প্রতিনিধিরা থাকেন, অর্থাৎ প্রত্যেক রাজ্য থেকে, যে রাজ্যে যেমন জনসংখ্যা আছে সেই সংখ্যার অনুপাতে কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করেন। আর যেটা লোকসভা, যেটাকে নিম্নকক্ষ বলা হয়, সেটা হচ্ছে সারা ভারতের প্রধান, সেটা কেন্দ্রীয় প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ সারা ভারতের থেকে প্রতিনিধিরা নির্বাচিত হন এবং সেখানে তারা প্রতিনিধিত্ব করছেন। তাও এইগুলো যদি আমরা দেখি, যুক্তরাষ্ট্রের এই বৈশিষ্ট্যগুলো তাহলে ভারতবর্ষে আছে, সেক্ষেত্রে ভারতবর্ষকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারি। আবার ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায় যে এই শাসন ক্ষেত্রে বা আইন ক্ষেত্রে বা আর্থিক দিক দিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়ই কিন্তু স্বাধীনভাবে তার ক্ষমতা প্রয়োগ করে এবং স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করে। এখানে একটা সহযোগিতার পরিবেশ গড়ে উঠেছে। এছাড়াও কি হয় না, বিভিন্ন যে মুখ্যমন্ত্রীদের সম্মেলন, রাজ্যপালদের সম্মেলন, আঞ্চলিক পরিষদ, তারপরে রাজ্য আছে, আগে যেমন ছিল জাতীয় উন্নয়ন পরিষদ, এখন সেটা নেই, তবে ওটা তো পরিকল্পনা কমিশনের অধীনে একটা সংস্থা ছিল, এখন তার পরিবর্তে নীতি আয়োগ হয়েছে পরিকল্পনা কমিশন। তো নীতি আয়োগের ক্ষেত্রেও যখন কোনো সিদ্ধান্ত না হয়, তখন কিন্তু কি তার আগে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে আহ্বান করা হয়। সুতরাং এইরকমভাবে একটা সহযোগিতার পরিবেশ, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সহযোগিতার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই জন্য মরিস জোন্স, গ্র্যানভিল অস্টিন প্রমুখেরা ভারতীয় যে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রকে সমবায়িক যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন। তো এই পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে দেখব যে ভারত একটা যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা যদি সংবিধানে বিশেষ করে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা তিনটে দিক দিয়ে বিচার করি। একটা হচ্ছে আইনগত দিক দিয়ে, একটা শাসনগত দিক দিয়ে, এবং একটা আর্থিক দিক দিয়ে, অর্থাৎ লেজিসলেটিভ রিলেশন, এক্সিকিউটিভ রিলেশন এবং হচ্ছে ফিনান্সিয়াল রিলেশন, এই তিনটে দিক দিয়ে। তাহলে আমরা যদি দেখি যে তিনটে দিক দিয়েই কিন্তু সংবিধানে এমন বেশ কিছু ধারা আছে যেগুলোকে আশ্রয় করে কেন্দ্র কিন্তু খুব সহজেই রাজ্যগুলোর উপর হস্তক্ষেপ করতে পারে। যেমন প্রথমে আছে আইনগত দিক দিয়ে। আইনগত দিক দিয়ে কোন কোন ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্য বিস্তার করতে পারে রাজ্যগুলোর উপর। প্রথমেই যদি দেখি, তা প্রথমেই দেখব যে আইনগত দিক দিয়ে কি হয়েছে না, আইনগত দিক দিয়ে যে ক্ষমতার বিভাজন, সেটা তিনটা তালিকা তৈরি করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা এবং একটা যুগ্ম তালিকা।
অর্থাৎ সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এই লিস্টের মাধ্যমে। তাহলে এটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব যে কেন্দ্রীয় তালিকায় আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। মূল সংবিধানে যেখানে 97টা বিষয় ছিল এখন সেখানে হয়েছে 100টি বেড়ে, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। সেই তুলনায় রাজ্য তালিকার অন্তর্ভুক্ত যে বিষয়গুলি সেগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এবং রাজ্য তালিকার ভুক্ত যে বিষয় সেই বিষয়গুলো আবার কমেছে। মূল সংবিধানে ছিল 66টি, এখন সেটা কমে হয়েছে 61টি। আর বাকি তাহলে যুগ্ম তালিকা। তাহলে যুগ্ম তালিকার ক্ষেত্রে দেখা যায় এই সংখ্যাটা আবার বেড়েছে। মূল সংবিধানে ছিল 47টি, এখন হয়েছে 52টি। তো যুগ্ম তালিকার ক্ষেত্রে আবার একটি কি দেখা যায় যে যুগ্ম তালিকার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয় আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে এই কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ে যেমন কেন্দ্র আইন প্রণয়ন করতে পারে, রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলির উপর রাজ্যগুলি আইন তৈরি করতে পারে, তেমনি যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলোর উপর কেন্দ্র এবং রাজ্য উভয় আইন তৈরি করতে পারে। তবে আবার 248 নম্বর ধারায় পরিষ্কার বলে দেওয়া হলো যে কোনো বিষয়কে কেন্দ্র করে কেন্দ্র এবং রাজ্য যদি বিরোধ বাঁধে, অর্থাৎ যুগ্ম তালিকার বিষয়কে কেন্দ্র করে কেন্দ্র এবং রাজ্য আইনের মধ্যে যদি বিরোধ বাঁধে তাহলে কি হবে, সেখানে কেন্দ্র আইনই কিন্তু প্রাধান্য পাবে। তাহলে এইটা দিক গেল যে এক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় তালিকায়, দ্বিতীয়ত হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলোর উপরেও কিন্তু কেন্দ্রীয় প্রাধান্য প্রতিষ্ঠা করা হলো। এইবার বলা হলো যে এই যে বিষয়গুলো আছে এই তিনটে বিষয়, এই তিনটি বিষয়ের বাইরে যে বিষয়গুলো থেকে গেল যেগুলোকে বলা হয় অবশিষ্ট বিষয় বা অবশিষ্ট ক্ষমতা, সেইগুলোর উপর আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হলো কোনগুলোকে, কার উপর, কেন্দ্রকে। এগুলোর উপর আইন প্রণয়ন করতে পারবে কেন্দ্র, এইগুলোর উপর আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা কিন্তু রাজ্যগুলোর নেই। তবে এ বিষয়ে পরিষ্কার যে আইনগত দিক দিয়ে যদি আমরা এটা বিচার করি তাহলে দেখব যে এখানে কিন্তু সব ক্ষেত্রে কেন্দ্রীয় প্রাধান্য কিন্তু যথেষ্ট প্রবল। নেক্সট দ্বিতীয়ত যদি আমরা দেখি তো 49 নম্বর ধারা, 249 নম্বর ধারায় কি বলা হলো, 249 নম্বর ধারায় বলা হলো যে জাতীয় স্বার্থে পার্লামেন্ট যদি মনে করে তাহলে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ের উপর কিন্তু কেন্দ্রীয় পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। এটা অবশ্যই কি হবে না, পার্লামেন্টের উভয় কক্ষে উপস্থিত এবং ভোট দিয়েছেন এমন 2/3 ভোটে গৃহীত হতে হবে। তাহলে উপস্থিত এবং ভোট দিয়েছেন এমন 2/3 ভোটে যদি এটা গৃহীত হয়ে যায় যে জাতীয় জরুরি বিষয়ে বা জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়ে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ের উপর আইন প্রণয়ন করা উচিত কেন্দ্রের, তখন কিন্তু কেন্দ্র আইন প্রণয়ন করতে পারবে। তাহলে এটাও একটা কেন্দ্রীয় প্রাধান্য, অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত বিষয়ের উপরও তখন কিন্তু কেন্দ্র আইন প্রণয়ন করতে পারে। 250 নম্বর ধারায় আমরা আবার কেন্দ্রীয় প্রাধান্য দেখতে পাই। 250 নম্বর ধারায় কি বলা হলো না, 250 নম্বর ধারায় বলা হলো যে রাষ্ট্রপতি শাসন যদি জারি হয় তাহলে পার্লামেন্ট সমগ্র ভারতের জন্য বা ভারতের যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারবে। তাহলে এখানেও কেন্দ্রীয় প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে রাজ্যগুলোর উপর। এরপর 252 নম্বর ধারায় কি বলা হলো না, 252 নম্বর ধারায় বলা হলো 2 বা ততোধিক রাজ্য যদি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে যে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ের উপর আইন প্রণয়ন করা উচিত পার্লামেন্টের, তখন কিন্তু পার্লামেন্ট কি না ওই রাজ্য তালিকাভুক্ত বিষয়ের উপর আইন প্রণয়ন করতে পারবে। এটি অবশ্য প্রযোজ্য হবে সেই রাজ্যগুলোর উপর যে রাজ্যগুলো কিন্তু অনুরোধ করেছিল পার্লামেন্টকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখি যে এই ধারাটা বিশেষভাবে প্রয়োগ হয় যখন কেন্দ্রে এবং রাজ্যে একই ধরনের সরকার হয়ে যায়, তখন এই ধারাটার ব্যাপক প্রয়োগ হওয়ার সুযোগ আছে। কেন সে রাজ্যগুলো যে কোনো সময় অনুরোধ করতেই পারে পার্লামেন্টকে, একই ধরনের যদি সরকার হয়, একই দলের যদি সরকার হয় তাহলে তখন কিন্তু এই 252 ধারাটার প্রয়োগ ব্যাপক আকার হতে পারে। এরপর 253 ধারায় বলা হলো যে আন্তর্জাতিক সন্ধি বা চুক্তিকে কার্যকর করার জন্য পার্লামেন্ট যদি মনে করে যে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ের উপর পার্লামেন্টের বা কেন্দ্রের আইন প্রণয়ন করা উচিত, তখন কিন্তু কি না পার্লামেন্ট
সেই তখন পার্লামেন্ট কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয়ের উপর আইন প্রণয়ন করতে পারবে। তাহলে এই যে ধারাগুলো, এই ধারাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আইনগত দিক দিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন থাকলেও পার্লামেন্ট বা কেন্দ্র কি না এই ধারাগুলোর বলে কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয়ের উপরেও কি আইন প্রণয়ন করতে পারবে, অর্থাৎ কেন্দ্রীয় প্রাধান্য প্রতিষ্ঠা করতে পারবে। সুতরাং এইগুলো যুক্তরাষ্ট্রীয় যে প্রবণতা, এই যুক্তরাষ্ট্র যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু বিরোধী বলা যেতে পারে। অর্থাৎ রাজ্যগুলোর যে স্বতন্ত্রতা, যে স্বাধীনতা, তার উপর কেন্দ্রের হস্তক্ষেপের বিভিন্ন দিক কিন্তু খোলা থেকে গেল এই ধারাগুলোর দ্বারা। সুতরাং এই ধারাগুলোকে ব্যবহার করে কেন্দ্র কিন্তু তার প্রাধান্য বিস্তার করতে পারে রাজ্যের উপর আইনগত দিক দিয়ে। পরে আমরা আলোচনা করব যে এইবারে আমরা দেখব যে শাসনগত দিক দিয়ে কেন্দ্র কিভাবে প্রাধান্য বিস্তার করতে পারে রাজ্যগুলোর উপর। যেমন 352 নম্বর ধারা অনুসারে জাতীয় জরুরি অবস্থা বা 356 নম্বর ধারা অনুসারে কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত যে জরুরি অবস্থা জারি করা হয়, যদি জারি করা হয় তখন কিন্তু পার্লামেন্ট কি না রাজ্যের শাসনভার নিজের হাতে নিয়ে নিতে পারে। অর্থাৎ তখন রাজ্যগুলোর সমস্ত ক্ষমতা কার কাছে চলে যাবে? কেন্দ্রের হাতে চলে যাবে। অর্থাৎ রাজ্যগুলোর উপর এই বিশেষ করে 356 নম্বর ধারা এক সময় প্রচুর প্রয়োগ করা হয়েছে রাজ্যগুলোর উপর, যেগুলোই তখন কংগ্রেসের একাধিপত্য ছিল এবং কংগ্রেস বিরোধী যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর উপর কিন্তু এই 356 ধারা জারি করে সেই রাজ্যগুলোকে অনেক সময় ভেঙে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় প্রাধান্য প্রতিষ্ঠা করা হয়েছে। আবার 3 নম্বর ধারায় কি বলা হয়েছে না, 3 নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্যগুলির অনুমতি ছাড়াই কিন্তু কেন্দ্র কি করতে পারে না রাজ্যগুলোর নাম সীমানা পরিবর্তন করতে পারে বা রাজ্যের নতুন রাজ্য গঠনও করতে পারে। সুতরাং 3 নম্বর ধারা অনুসারে রাজ্যের বিশেষ যে স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতাকে কিন্তু ক্ষুণ্ণ করে যে কোনো সময়। কেন? যে কোনো সময় পার্লামেন্ট বা কেন্দ্র তার নিজের সুবিধার্থে কিন্তু রাজ্যের সীমানা পরিবর্তন করে। অনেক রাজ্যই সেই স্বার্থে ভেঙেও দেওয়া হয়েছে, ভেঙে নতুন রাজ্য গঠনও করা হয়েছে। আর দ্বিতীয়ত কি না কোনো রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে রাজ্যগুলোর স্বতন্ত্রতার উপর বা স্বাধীনতার উপর কোনো জোর দেওয়া হয়নি। এই অধিকারটাও কিন্তু দেওয়া হয়েছে কি চলে গেছে কেন্দ্রের হাতে, পার্লামেন্টের হাতে। এটা 3 নম্বর ধারায় পরিষ্কার বলে দেওয়া হলো যে নাম পরিবর্তন হোক বা সীমানা পরিবর্তন হোক বা নতুন রাজ্য গঠন করা হোক, সব ক্ষেত্রে কিন্তু একক প্রাধান্য মানে একক ক্ষমতা ভোগ করবে পার্লামেন্ট বা কেন্দ্র। নেক্সট একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজ্যপালের ভূমিকা। রাজ্যপালকে নিযুক্ত হয় কেন্দ্র সরকার দ্বারা, যদিও মুখ্যমন্ত্রীর এখন মতামত নেওয়ার একটা সুযোগ থাকে। তো যাই হোক না কেন, রাজ্যপালের সাধারণত আমরা জানি দুটো ভূমিকা। একটা রাজ্যের প্রধান অর্থাৎ হেড অফ দ্য স্টেট, আরেকটা কি না তিনি হচ্ছেন কেন্দ্র সরকারের প্রতিনিধি। অর্থাৎ রাজ্যপাল কেন্দ্র সরকারের এজেন্ট হিসাবে কাজ করে, কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে। সুতরাং কেন্দ্রের এজেন্ট হিসাবে যেহেতু রাজ্যপাল কাজ করে, সেহেতু কি এই রাজ্যপালকে কাজে লাগিয়ে কিন্তু কেন্দ্র অনেক সময় কি হয় না রাজ্যগুলোর ওপর কিন্তু প্রভাব বিস্তার করার চেষ্টা করে বা রাজ্যগুলোকে চাপে রাখার চেষ্টা করে। এবং এটাও আমরা জানি যে রাজ্যপালের এমন একটা ক্ষমতা আছে যেটা হচ্ছে 163 নম্বর ধারায়। তাহলে 163 নম্বর ধারায় রাষ্ট্রপতিকে কী দেওয়া, এই রাজ্যপালকে কী দেওয়া হলো? স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হলো, অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ার। যে পাওয়ারটা কিন্তু রাষ্ট্রপতিরও নেই। এই পাওয়ারটা বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা। এই ক্ষমতা প্রয়োগ করে কিন্তু এই রাজ্যপাল তার নিজের সব বিবেচনা অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারে। সুতরাং এটা একটা বিশাল ক্ষমতা রাজ্যপালের। এবং রাজ্যপাল যেহেতু কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে, সেহেতু কি না রাজ্যগুলোকে চাপে রাখার বা রাজ্যগুলোকে কেন্দ্রের নিয়ন্ত্রণে রাখার একটা অন্যতম উপায় রাজ্যপাল কিন্তু হতে পারে। আবার 256 ধারা এটাও বলে দেওয়া হলো যে রাজ্য সরকারগুলি যখন শাসন কার্য পরিচালনা করবে, তখন কি না তখন হচ্ছে যে পার্লামেন্ট প্রণীত যে আইন, সে আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু রাজ্যগুলোকে শাসন কার্য পরিচালনা করতে হবে। এটা 256 নম্বর ধারায় পরিষ্কার বলে দেওয়া হলো। তাহলে এটা
আরেকটা আঘাত যুক্তরাষ্ট্রের উপর। কেন রাজ্যগুলো শাসনতন্ত্রের ক্ষেত্রে প্রধান তার স্বাধীনতা রক্ষা করে চলবে, এটাই কাম্য। সেখানে তাকেও কিন্তু সে রাজ্যগুলোকেও কি এই ধারা বলে কেন্দ্রের পার্লামেন্ট যে আইন, সে আইনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেই চলতে হবে। অর্থাৎ আইনগত দিক দিয়ে যে ক্ষমতাগুলো রাজ্য ভোগ করছিল, রাজ্য তালিকাভুক্ত বিষয়ও বা শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে স্বতন্ত্রভাবে চলতে পারছিল, সেক্ষেত্রেও কিন্তু এই 256 ধারাটা একটা বড় বড় বাধা। সুতরাং এই সব দিক দিয়ে আমরা যদি দেখি, এইগুলো দিক দিয়ে লক্ষ্য করলে আমরা দেখি যে শাসনগত দিক দিয়েও কিন্তু কি না কেন্দ্র অবশ্যই রাজ্যগুলোর উপর প্রাধান্য বিস্তার করতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় হস্তক্ষেপ কিন্তু এখানেও প্রবল হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা, সেই যুক্তরাষ্ট্রীয় যে বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রীয় যে আদর্শ, সেইটা কিন্তু অবশ্যই ক্ষুণ্ণ হতে পারে। নেক্সট আমরা আলোচনা করব আর্থিক দিক দিয়ে। আর্থিক দিক দিয়ে কীভাবে কেন্দ্র রাজ্যগুলোর উপর প্রভাব বিস্তার করে, বা রাজ্যগুলোর স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে, বা রাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, বা রাজ্যগুলোকে চাপে রাখতে পারে কেন্দ্র। যেমন প্রথমেই বলি 360 নম্বর ধারা। 360 নম্বর ধারা অনুযায়ী কি না রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে। তাহলে আর্থিক জরুরি অবস্থা যদি জারি হয়, তখন কি না আর্থিক ক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু রাজ্যগুলোকে বিভিন্ন নির্দেশ দিতে পারে। সুতরাং রাজ্যগুলো তখন স্বাধীনভাবে আর্থিক নীতি কিন্তু প্রয়োগ করতে পারে না। অর্থাৎ কেন্দ্রের নির্দেশ মতোই কিন্তু তাকে তখন চলতে হয়। তাহলে এটাও যুক্তরাষ্ট্রের প্রতি একটা আঘাত। পরে আমরা যদি দেখি যে আর্থিক যে সম্পর্ক যদি বিশ্লেষণ করি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সেখানে দেখব যে গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ এবং পরোক্ষ করগুলো অধিগ্রহণ করার ক্ষমতা কিন্তু কেন্দ্রের। রাজ্যের কিন্তু আয় করার খুব সীমিত জায়গা আছে, বিশেষ কোনো কিন্তু জায়গা নেই। এই জন্য রাজ্যগুলোকে কেন্দ্রের মুখাপেক্ষী হয়েই থাকতে হয় বেশিরভাগ সময়। এবং কেন্দ্রের যেহেতু মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, সেহেতু রাজ্যগুলোকে কি হয় না কেন্দ্রীয় সরকারের কে সন্তুষ্ট করে চলতে হয়। অর্থাৎ এখানেও তার স্বাধীনতা, যুক্তরাষ্ট্রীয় নীতি অনুযায়ী রাজ্যগুলোর যে আর্থিক স্বাধীনতা থাকা দরকার, সেই স্বাধীনতা যেহেতু নেই, সেহেতু তার স্বতন্ত্রতা কিন্তু ক্ষুণ্ণ হয়। এছাড়া রাজ্য সরকারগুলো যে ব্যয় করে তার হিসাব করার জন্য, অর্থাৎ রাজ্য সরকারের আয় ব্যয়ের হিসাব করার জন্য কেন্দ্র সরকারের কি হয় না কেন্দ্র সরকার হিসাব রক্ষক আছে, এবং নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক, যাকে কম্পট্রোলার এবং অডিটর জেনারেল বলা হয়, সিএজি, ক্যাগ, সে ক্যাগ আছে। তারা রাজ্য সরকারগুলো আয় ব্যয়ের হিসাব করে। ঠিক আছে। সুতরাং রাজ্য সরকারগুলো নিজের খেয়াল খুশি মতো কিন্তু খরচ করতে পারে না বা ব্যয় করতে পারে না। সব ক্ষেত্রে কিন্তু তাকে কেন্দ্রের কাছে জবাবদিহি করতে হয়। কেন এই হিসাবরক্ষক বা সিএজি, ক্যাগ, এরা কিন্তু কি না অডিট করে। অর্থাৎ কোন খাতে কত ব্যয় হলো, কত আয় হয়েছে এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হয়েছে, সে সব কিছু নিখুঁত হিসাব কিন্তু দিতে হয় এদের কাছে। অর্থাৎ কেন্দ্রকে হিসাব কিন্তু দিতে হয়, কেন্দ্রের কাছে হিসাব থাকে। অর্থাৎ এই এজেন্টগুলোর মাধ্যমে বা এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কি হয় না কেন্দ্র সরকারের কাছে কিন্তু রাজ্যগুলোকে আর্থিক ব্যাপারে কিন্তু সবসময় জবাবদিহি করতে হয়। এছাড়া আর্থিক অনুদানের ব্যাপার আছে। রাজ্য 280 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলোকে আর্থিক অনুদান দিতে পারে। তাহলে রাজ্য যেহেতু আর্থিক অনুদান দিতে পারে কেন্দ্র, সেহেতু কি না কেন্দ্র সেই সব রাজ্যগুলোকে বেশি অনুদান দেয়, অর্থাৎ যে সকল রাজ্যগুলো কেন্দ্র সরকারের অনুগত, কেন্দ্র সরকারের কথা মতো চলে, কেন্দ্র সরকারকে সন্তুষ্ট করে চলে, সেই সব রাজ্যগুলোই কিন্তু অনুদান পায়। বিরোধী রাজ্যগুলো, অর্থাৎ যারা কেন্দ্রের এগেনস্টে যায়, কেন্দ্রের নীতির সমালোচনা করে, তারা কিন্তু কি এই কেন্দ্রীয় অনুদান থেকে কিন্তু বঞ্চিত হয়। সুতরাং কেন্দ্রীয় অনুদানের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমেও কিন্তু কি না কেন্দ্র রাজ্যগুলোকে চাপে রাখার চেষ্টা করে, অর্থাৎ রাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, রাজ্যগুলোকে তার অনুগত রাখার বা বশীভূত করে রাখার একটা ভালো উপায় হচ্ছে এই কেন্দ্রীয় অনুদান, যেটা 280 নম্বর ধারায় উল্লেখ করা আছে। এটাও একটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় নীতির বিরোধী। সুতরাং এই সমস্ত দিক দিয়ে যদি আমরা দেখি, এইগুলো দিক দিয়ে এই কি কেন্দ্র শাসন আইনগত দিক দিয়ে
কি শাসনগত দিক দিয়ে, কি আর্থিক দিক দিয়ে, তাহলে সংবিধানে এই যে বিশেষ ধারাগুলো আছে, এই ধারাগুলো বলে কিন্তু যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোটা কিন্তু যে কোনো সময় এককেন্দ্রিকতার রূপ গ্রহণ করতে পারে এবং সেটা প্রতি মুহূর্তে কিন্তু হয়েও থাকে। অর্থাৎ কেন্দ্র সরকার কিন্তু কি না, এই ধারাগুলো বলেই কিন্তু কি রাজ্য সরকারকে চাপে রাখার বা চাপে রেখে চলার কৌশল কিন্তু নিয়ে থাকে। এছাড়াও যুক্তরাষ্ট্রে বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যদি বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আমরা একটা মডেল হিসাবে ধরি, তাহলে সেখানে দেখব যে অ্যাকচুয়ালি উচ্চকক্ষে সমপ্রতিনিধিত্বের যে নীতি, সেই নীতি কিন্তু ভারতবর্ষে মানা হয়নি। ওই আমেরিকা যুক্তরাষ্ট্রে কী হয় না, এখন 50টি রাজ্য আছে, সেই 50টি রাজ্য থেকে 2জন করে প্রতিনিধি সিনেটে কিন্তু যায়। সিনেট হচ্ছে উচ্চকক্ষ, সেই সিনেটে কি প্রত্যেক রাজ্যে 2জন করে প্রতিনিধি, জনসংখ্যা যেমনই হোক না কেন। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কি এই নীতিটা, এই সমপ্রতিনিধিত্বের নীতি কিন্তু মানা হয়নি। অর্থাৎ ভারতবর্ষে প্রতিনিধি রাজ্যসভা উচ্চকক্ষ ভারতীয় পার্লামেন্টের, তাহলে এই যে উচ্চকক্ষ, এই উচ্চকক্ষে জনসংখ্যার নিরিখে, অর্থাৎ যে রাজ্যের যেরকম জনসংখ্যা, সেই জনসংখ্যার অনুপাতে কিন্তু প্রতিনিধি পায় মানে রাজ্যসভায়। সমপ্রতিনিধিত্বের নীতি কিন্তু মানা হয়নি, যেটা যুক্তরাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করা হয়। তারপরে যেটা আমেরিকার ক্ষেত্রে আমরা দেখতে পাই, দ্বৈত নাগরিকতার নীতি। অর্থাৎ একজন ব্যক্তি যেমন সে আমেরিকা যুক্তরাষ্ট্রের, ঠিক আছে, নাগরিক, সে তেমনি সে যে রাজ্যে সে বাস করে, সেই রাজ্যেরও সে কিন্তু নাগরিকতা প্রাপ্ত। অর্থাৎ সেই রাজ্যেরও সে নাগরিক আইডেন্টিটি তার আছে, সিটিজেনশিপ আইডেন্টিটি। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। দ্বৈত বিচার ব্যবস্থা আছে ইউএসএ রাজ্যগুলোর যে সুপ্রিম কোর্টগুলো আছে, সেই কোর্টগুলো কিন্তু রাজ্যের বিষয়ে শেষ ক্ষমতা বলার অধিকারী। অর্থাৎ সেখানে দ্বৈত বিচার ব্যবস্থা। ভারতবর্ষের বিচার ব্যবস্থা হচ্ছে কিন্তু অখণ্ড বিচার ব্যবস্থা। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট হচ্ছে অ্যাপেক্স কোর্ট এবং সর্বোচ্চ আদালত, সেই সুপ্রিম কোর্টের নিচে হচ্ছে হাইকোর্ট, এবার হাইকোর্টের নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট, এইভাবে আস্তে আস্তে নেমে এসছে। অর্থাৎ এখানে অখণ্ড বিচার ব্যবস্থা। ইউএসএতে কিন্তু দ্বৈত বিচার ব্যবস্থা প্রচলিত আছে। সেখানে ফেডারেল সংক্রান্ত, যুক্তরাষ্ট্র সংক্রান্ত, অর্থাৎ কেন্দ্রের সাথে কোনো রাজ্যের বা রাজ্যের সাথে রাজ্যের, এইগুলোই বিচার হয় ফেডারেল কোর্টে, অর্থাৎ সুপ্রিম কোর্টে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হচ্ছে অ্যাপেক্স আদালত, সর্বোচ্চ আদালত হিসাবে কাজ করে। সুতরাং এখানে অখণ্ড বিচার ব্যবস্থা কার্যকর, যেটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রাজ্যের যে হাইকোর্টগুলো আরও স্বতন্ত্রতা, আরও স্বাধীনতা দরকার ছিল, সেটা কিন্তু নেই ভারতবর্ষের ক্ষেত্রে। সুতরাং এছাড়াও ইউএসএতে দ্বৈত সংবিধান প্রচলিত আছে, কিন্তু ভারতবর্ষে দ্বৈত সংবিধান নেই। অর্থাৎ রাজ্যগুলোর স্বতন্ত্র স্বাধীন কোনো সংবিধান নেই। একমাত্র জম্মু কাশ্মীরের স্বতন্ত্র সংবিধান ছিল, কিন্তু বর্তমানে সেটা জম্মু কাশ্মীর তো এখন আর রাজ্যই নেই, একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে এবং সেখানেও কিন্তু আর স্বতন্ত্র স্বাধীনতা, এই সংবিধানের যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু এখন আর নেই। ইউএসের ক্ষেত্রে এটা হয়েছিল, কারণ ইউএসের ক্ষেত্রে কী হয়েছিল, রাজ্যগুলো চুক্তির মাধ্যমে তার একটা শক্তিশালী রাষ্ট্র, যুক্তরাষ্ট্র গঠন করার কথা ভেবেছিল, কিন্তু ভারতবর্ষে চুক্তির ফলে সৃষ্টি হয়নি। সুতরাং স্বতন্ত্র রাজ্যের ধারণা এখানে আসে না, এই জন্য এই স্বতন্ত্র সংবিধানের ধারণাও কিন্তু সেখানে আসেনি, ভারতবর্ষে আসেনি। তো যাই হোক, এই যে বিভিন্ন দিক দিয়ে যে আলোচনা করে দেখলাম, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাধারণ বৈশিষ্ট্যগুলো ভারতবর্ষে আছে, কিন্তু সংবিধান বিশ্লেষণ করলে দেখা যাবে যে সাধারণ বৈশিষ্ট্যগুলো থাকলেও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় প্রবণতা বা কেন্দ্রীয় হস্তক্ষেপের সুযোগ কিন্তু অনেক বেশি আছে ভারতবর্ষের ক্ষেত্রে। এই জন্য ভারতবর্ষকে কেসি হায়ার বলেছেন আধা যুক্তরাষ্ট্র, কোয়াসি ফেডারেল। আবার দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে ভারতবর্ষ, তিনি বলেছিলেন যে ইন্ডিয়া ইজ এ ফেডারেল উইথ প্রোনাউন্সড ইউনিটারি বায়াস, অর্থাৎ এককেন্দ্রিকতার প্রতি অত্যন্ত ঝোঁক বিশিষ্ট একটা যুক্তরাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ। এভাবে বিভিন্ন সংবিধান বিশারদ বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলেছেন ভারতবর্ষ আধা যুক্তরাষ্ট্র, কেউ বলেছেন সমবায়িক যুক্তরাষ্ট্র, কেউ বলেছেন ভারতবর্ষকে একটা এককেন্দ্রিক রাষ্ট্রই বলা যায়।
আবার কেউ কেউ বলেছেন না, ভারতবর্ষ যুক্তরাষ্ট্রে। তবে সর্বশেষ এই আলোচনাটা শেষ করতে পারি আমরা দুর্গাদাস বসুর আলোচনা দিয়ে। তিনি বলছেন, অর্থাৎ সংবিধান বিশারদ দুর্গাদাস বসু, তিনি বলছেন কি না, ইন্ডিয়া ইজ নাইদার ফেডারেল নর ইউনিটারি বাট এ কম্বিনেশন অফ বোথ। অর্থাৎ ভারতবর্ষকে একেবারে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারবো না, আবার একেবারে আমরা এককেন্দ্রিকও বলতে পারবো না। আমরা কি বলবো ভারতকে? না, ভারতকে আমরা বলতে পারি যে এটার এই এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটা সংমিশ্রণ। এইভাবেই আমরা এই আলোচনাটা কিন্তু শেষ করতে পারি।